বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি আজকের উচ্চতর গণিত ক্লাসে। আজকে আমরা উচ্চতর গণিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় নিয়ে কিন্তু আলোচনা শুরু করতে চাচ্ছি। গুরুত্বপূর্ণ অধ্যায় এই কারণে বলবো যে এটা এমন একটা বিষয়, তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে ভেক্টর। তো তোমরা পদার্থবিজ্ঞানেও কিন্তু ভেক্টর রাশি সম্পর্কে পড়েছো যে দিকের বিবেচনায় রাশি দুই প্রকার, ভেক্টর রাশি এবং স্কেলার রাশি। তারই ভেক্টর রাশি অর্থাৎ ভেক্টর নিয়ে আলোচনা করব, যার মান ও দিক উভয়ই থাকতে হয়, তাই না? যে রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়েরই প্রয়োজন হয়, মানেরও প্রয়োজন হয়, দিকেরও প্রয়োজন হয়, উভয়ের প্রয়োজন হয়, তাকে বলে ভেক্টর রাশি। তো এটা এত গুরুত্বপূর্ণ বলছি কেন? হ্যাঁ, গুরুত্বপূর্ণ বলছি এই কারণে যে তুমি উপরের ক্লাসগুলোতেও পদার্থবিজ্ঞানেও এ নিয়ে অনেক ডিটেলস বিভিন্ন বিষয় পাবে, আবার গণিতেও পাবে, উচ্চতর গণিতে। কাজে এটা পদার্থবিজ্ঞানের জন্য, উচ্চতর গণিতের জন্য খুবই গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। তুমি এটা সুন্দর করে বুঝলে, যেমন উচ্চতর গণিতের ভেক্টর ক্লিয়ার হলো, তেমনি পদার্থবিজ্ঞানের ভেক্টরও ক্লিয়ার হলো। এই জন্য এই অধ্যায়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর গুরুত্ব বিবেচনা করবে তুমি জানার জন্য, বিষয়গুলো সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্য। পরীক্ষা আলটিমেটলি ভালো হবে, পরীক্ষাতে সবকিছু সুন্দরভাবে আনসার করতে পারবে, ওই চিন্তাটা আপাতত না করলেও চলবে। মনে রাখবে পরীক্ষা ভালো হবে ইনশাল্লাহ, তুমি যদি বিষয়বস্তুগুলো সুন্দর করে বুঝো। কাজেই এখন লক্ষ্য তোমার বিষয়গুলোকে সুন্দরভাবে আয়ত্ত করা, সুন্দরভাবে বুঝে নেয়া, তারপরে আয়ত্ত করা। আগে বুঝে নেয়া, তারপরে চর্চা করে করে আমরা আয়ত্ত করবো, তাই না? বারবার চর্চা করে করে। তো শুরু করি তাহলে। আগে ভেক্টরের সংজ্ঞা তো ইতিমধ্যে আমি দিয়ে ফেলছি, যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়েরই প্রয়োজন পড়ে, তাদেরকেই বলে, ওই সকল রাশিকেই বলে ভেক্টর রাশি। তো আর স্কেলার রাশি যেখানে শুধু মানের প্রয়োজন পড়ে, কোনো দিক জানার প্রয়োজন পড়ে না, সেগুলি হলো স্কেলার রাশি। আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে পার্থক্যটা আগে আলোচনা করি, তারপরে দেখো আমাদের গাণিতিক আলোচনায় পরবর্তীতে যাচ্ছি। যেমন ধরো যে কোনো একজন ব্যক্তি এভাবে একটা বাঁকা পথে এ বিন্দু থেকে বি বিন্দুতে গেল। দেখো ব্যক্তির প্রাথমিক অবস্থান হচ্ছে এ এবং তার শেষ অবস্থান হচ্ছে বি। দেখো এই এ থেকে বি পর্যন্ত সরাসরি দূরত্বটাই ভেক্টর। এ থেকে বি পর্যন্ত, দেখো এ থেকে বি যখন আমি বলছি তখন কিন্তু একটা দিক বোঝাচ্ছে, সেটা হলো এ থেকে বি এর দিক। সেটাকে আমি এইভাবে দেখাই, এ থেকে বি এর দিক, একটা অ্যারো চিহ্ন দিয়ে দেখালাম। তার মানে সে কিন্তু এ বি দূরত্ব অতিক্রম করেছে, এ থেকে বি এর দিকে এ বি পরিমাণ দূরত্ব অতিক্রম করেছে। যে এ বি পরিমাণ দৈর্ঘ্য বা দূরত্ব, এটা হলো মান। আর এ থেকে বি এর দিকে গেছে, এ থেকে বি এর দিকে বিতে গেছে, এটা হলো দিক। সুতরাং এটা কিন্তু ভেক্টর। কিন্তু খেয়াল করো, লোকটি কিন্তু এদিকেও এসেছিল, এই যে এদিকেও গিয়েছিল, এই পথে কিন্তু সে গিয়েছে। খেয়াল করো, তার কিন্তু অতিক্রান্ত দূরত্ব অনেক বেশি এ বি দূরত্বের চেয়ে। এ বি দূরত্বের চেয়ে খেয়াল করো অতিক্রান্ত দূরত্ব অনেক বেশি, যখন দিক বিবেচনা করা হবে না। সে যতটুকু পথ অতিক্রম করেছে, এটা কিন্তু স্কেলার, যেখানে কোনো দিকের ঘটনা ঘটেনি। কেননা এখানে বারবার দিক চেঞ্জ হয়েছে। দেখো এই জায়গায় দিক এই দিক, আবার এই জায়গায় যখন লোকটা আসছে তখন কিন্তু তার গতির দিক এই দিক। মানে গতির পথের বিভিন্ন জায়গায় কিন্তু তার দিকের পরিবর্তন ঘটেছে। সুতরাং এই যে এই পথে যে লোকটি যে দূরত্ব অতিক্রম করেছে, এটা কিন্তু অতিক্রান্ত দূরত্ব স্কেলার। কিন্তু এ থেকে বি পর্যন্ত দূরত্ব, এটা হলো ভেক্টর। এখন এই যে এ থেকে বি এর দিকে এ বি দূরত্ব অতিক্রম করেছে, এই এ বি ভেক্টরকে আমরা এই যে এভাবে দেখাবো, এ বি লিখে এই যে ভেক্টর চিহ্ন এভাবে দেখাবো। আবার অনেক সময় ভেক্টরকে এই যে এইভাবে দুটি অক্ষরের মাধ্যমে, এটা কিন্তু ভেক্টরের আদি অবস্থান। এই এ বি ভেক্টরের আদি অবস্থান হচ্ছে, কেননা লোকটা আদি অবস্থান ছিল এই অবস্থানে,
লোকটা কিন্তু এই অবস্থানে ছিল, সেখান থেকে কিন্তু সে বি অবস্থানে গিয়েছে। কাজে লোকটির আদি অবস্থান এ, আর এই যে শেষ অবস্থান হচ্ছে বি। তাহলে একটা ভেক্টরকে যখন এইভাবে দুটি অবস্থান বিবেচনা করে যখন দেখানো হয়, তখন আদি অবস্থানের নির্দেশিত অক্ষরটাকে আগে লিখে, শেষ অবস্থানের নির্দিষ্ট অক্ষরটাকে পরে লিখে, তার আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে একটা অ্যারো চিহ্ন দিয়ে ভেক্টর রাশিকে প্রকাশ করা হচ্ছে। আবার এই ভেক্টর রাশিকে একটি অক্ষরের মাধ্যমেও প্রকাশ করা যেতে পারে, সেটা আসবে আমরা পরে বলবো, এখন আপাতত না। তো ভেক্টর রাশি কাকে বলে সেটা আমি মনে করি যে এই উদাহরণের মাধ্যমে অনেকটুকু পরিষ্কার হয়েছে, তাই না? হ্যাঁ, যে আসলে ভেক্টর রাশি বলতে আমরা কি বুঝি আর স্কেলার বলতে আমরা কি বুঝি, তাই না? হ্যাঁ, আচ্ছা, এখন এই হলো যে একটি অক্ষরের মাধ্যমে ভেক্টর রাশিকে প্রকাশ করা যায় কোন ক্ষেত্রে সেটা আমরা পরে দেখব বটে বিস্তারিত। কিন্তু আমি এই জায়গায় আরেকটি বিষয় ক্লিয়ার করার জন্য, ধরো এই এবি ভেক্টরকে আমি এভাবে একটি অক্ষরের মাধ্যমে প্রকাশ করলাম, ইউ ভেক্টর। যখন এভাবে একটি অক্ষরের মাধ্যমে প্রকাশ করব, তখন ওই অক্ষরটা সাধারণত স্মল লেটার হয়, তবে ক্যাপিটাল লেটার হতে পারে। তোমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখবে একটি অক্ষরের মাধ্যমে যখন প্রকাশ করা হবে তখন ক্যাপিটাল লেটার দিয়েও প্রকাশ করেছে, আবার অধিকাংশ ক্ষেত্রে স্মল লেটার দিয়ে প্রকাশ করেছে। তো ধরো এবি ভেক্টরকে আমি ইউ একটা স্মল লেটার দিয়ে প্রকাশ করলাম, আর এটা যে ভেক্টর তা বোঝানোর জন্য নিচে দাগ দেওয়া হয়েছে, অথবা উপরেও দাগ দেওয়া যেতে পারে। এই দাগটা নিচে না দিয়ে অনেক সময় উপরেও থাকতে পারে, কিন্তু একটি অক্ষর দিয়ে প্রকাশ করলে সাধারণত উপরে এরো চিহ্ন দেওয়া হয় না। আমি বলেছি সাধারণত এরো চিহ্ন দেওয়া হয় না, একটা দাগ জাস্ট দেওয়া হয়, নিচে একটা দাগ দেওয়া হয়। তবে হ্যাঁ, আমি বলেছি সাধারণত দেওয়া হয় না, আবার কোনো ক্ষেত্রে দেখবা যে একটা অক্ষর দিয়ে প্রকাশ করছে তারপরেও এরো চিহ্ন দিয়েছে, বিভ্রান্ত হওয়ার কিছু নেই। আমি বলেছি সাধারণত দেওয়া হয় না, ঠিক আছে? তাহলে ভেক্টর রাশিকে এভাবে দুই অক্ষরের মাধ্যমে প্রকাশ করব কখন? যখন আদি অবস্থান আর শেষ অবস্থান উল্লেখ থাকবে। আবার অনেক সময় এরকম একটা ভেক্টরকে এরকম একটি অক্ষরের মাধ্যমে প্রকাশ করা হয়। আরো আমরা পড়বো যে একটি অক্ষরের মাধ্যমে কোন কোন ক্ষেত্রে প্রকাশ করা হয়, সেটা পরে করব। যেমন আমরা ভেক্টরের পরিচিতি সম্পর্কে জানলাম যে ভেক্টর আসলে কি। এবার আমরা এরকম দুটি ভেক্টর, ধরো এবি একটা ভেক্টর, আর একটা এবি ভেক্টর ইকুয়াল টু ইউ ভেক্টর, আর একটা ভেক্টর ধরো যে কোনো ভেক্টরই হোক সেটাকে আমি ভি ভেক্টর দ্বারা প্রকাশ করলাম, একটা ইউ ভেক্টর আর একটা হলো ভি ভেক্টর। এরকম দুটি ভেক্টর সমান হবে তার শর্ত কি? গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিন্তু দুটি ভেক্টর সমান হওয়ার শর্ত, এটা আমরা পড়বো এখন। দুটি ভেক্টর সমান হওয়ার শর্ত, আমি এই বিষয়টাকে একটু লিখে নিই। দুটি ভেক্টর সমান হওয়ার শর্ত, দুটি ভেক্টর সমান হওয়ার শর্ত, সমান হওয়ার শর্ত। তো কোন কোন শর্তে দুইটা ভেক্টরকে আমরা বলবো সমান? এই দুইটা ভেক্টর সমান কোন কোন শর্তে? তিনটি শর্তে দুটি ভেক্টর সমান হবে, তিনটি শর্তে দুটি ভেক্টর সমান হবে। তার প্রথম শর্তটি হলো ভেক্টর রাশিদ্বয়ের মান সমান হবে। ভেক্টর রাশিদ্বয়ের মান সমান হবে, মান সমান হতে হবে। তাহলে আমরা প্রথম শর্তটা লিখি যে ভেক্টর রাশিদ্বয়ের মান সমান হলে, দুইটা ভেক্টর সমান হবে। তার প্রথম শর্ত হতে হবে, প্রথম শর্ত কি? যে ভেক্টর রাশিদ্বয়ের মান সমান হতে হবে। এখন দেখো, ধরো ইউ একটা ভেক্টর, এক অক্ষরে প্রকাশিত ভেক্টর, এবং এর মান আমরা কিভাবে প্রকাশ করব? ইউ তো ভেক্টর, কিন্তু ইউ ভেক্টরের মান আমরা প্রকাশ করব কি করে? মড অফ ইউ ভেক্টর। দুই পাশে দুইটা এরকম খাড়া দাগ দিয়ে দিলেই বুঝাবে এটা ইউ ভেক্টরের মান শুধু নির্দেশ করেছে, বুঝা গেল? তাহলে ইউ ভেক্টরের মান। আরেকটা ভেক্টর মনে করো ভি ভেক্টর, এটা ভি ভেক্টর, তাহলে ভি ভেক্টরের মান আমরা কিভাবে প্রকাশ করব? মড অফ ভি ভেক্টর। এবং এই দুটো ভেক্টর সমান হতে হলে এই দুটো ভেক্টরের মান, এই যে ইউ ভেক্টরের মান এবং ভি ভেক্টরের মান সমান হতে হবে, এরকম। তাহলে দুটি ভেক্টর সমান হবে যদি তাদের মান সমান হয়, ভেক্টর রাশিদ্বয়ের মান যদি সমান হয়। এক নম্বর শর্ত কিন্তু গেল। এবার দুই নম্বর শর্ত হলো
ভেক্টরের যে ধারক রেখা, এখন ধারক রেখা কি এটা আগে জানা দরকার। লক্ষ্য করো আমি ইতিমধ্যে এবি যে ভেক্টরটা এঁকেছিলাম, তাই না? এরকম করে একটা ভেক্টর একজন ব্যক্তির এ অবস্থান থেকে সে বি অবস্থানে পৌঁছেছিল, এটা দেখিয়েছিলাম না? এবং এবি কি একটা রেখাংশ, এবি একটা রেখাংশ, এবং সেখানে এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে বি বিন্দুতে কিন্তু লোকটি পৌঁছেছিল। এই যে রেখাংশ বরাবর, যে রেখা বরাবর বা রেখাংশ বরাবর কোন ভেক্টর রাশি ক্রিয়াশীল থাকে, কোন ভেক্টর ক্রিয়াশীল থাকে, যে রেখা বরাবর বা রেখার উপর দিয়ে, রেখার ভিতর দিয়ে, যে বাংলায় বলো বোঝার সাথে কোন ভেক্টর রাশি ক্রিয়াশীল থাকে, ওই রেখাটাকে বলবো আমরা ওই ভেক্টরের ধারক রেখা। তাহলে আমি যদি এই এবি ভেক্টরকে, দেখো এই এবি ভেক্টরকে যদি আমি ইউ ভেক্টর দিয়ে প্রকাশ করি, তাহলে আমি বলতে পারি যে ইউ ভেক্টরের ধারক রেখা হচ্ছে এবি। আচ্ছা, তাহলে ধারক রেখা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, তাই না? তো ইউ ভেক্টরের ধারক রেখা এবি, আমি যদি ভি ভেক্টরের ধারক রেখা আঁকি, ধরো ভি ভেক্টরটা আসলে সিডি রেখা বরাবর ক্রিয়াশীল, এটা ভি ভেক্টর, তাহলে এই ইউ ভেক্টর আর ভি ভেক্টর সমান হবে যদি এদের ধারক রেখা সমান্তরাল হয়, অর্থাৎ এই এ বি আর সিডি যদি সমান্তরাল হয়, এ বি রেখা আর এই সিডি রেখা যদি সমান্তরাল হয়। অথবা যদি সমান্তরাল না হয় তাহলে কি হতে হবে, ধরো এ বি আর সিডি সমান্তরাল না, অর্থাৎ ইউ ভেক্টরের ধারক রেখা আর ভি ভেক্টরের ধারক রেখা সমান্তরাল নয়, তাহলে কি হতে হবে, তাহলে এ বি ভেক্টরের ধারক রেখাও মানে ইউ ভেক্টরের ধারক রেখাও যা হবে, ভি ভেক্টরের ধারক রেখাও ওইটাই হতে হবে। তার মানে ধারক রেখা সমান্তরাল হবে অথবা একই হবে, একই হবে অথবা সমান্তরাল হবে। দুটি ভেক্টরের ধারক রেখা অভিন্ন, অভিন্ন মানে কি একই, দুটি ভেক্টরের ধারক রেখা হতে হবে অভিন্ন, আর যদি অভিন্ন না হয় সমান্তরাল। আমরা অন্যভাবে বলতে পারি সমান্তরাল হবে, যদি সমান্তরাল না হয় তাহলে একই হতে হবে, অভিন্ন হতে হবে, রাইট? হ্যাঁ, ধারক রেখা অভিন্ন বা সমান্তরাল হবে। তাহলে আমরা 2 নম্বর শর্তটা নিশ্চয়ই বুঝতে পারছি। তো 2 নম্বর শর্তটা আমরা লিখে ফেলি। 2 নম্বর শর্তটা হলো ভেক্টর রাশিদ্বয়ের ধারক রেখা, ভেক্টর রাশিদ্বয়ের ধারক রেখা, ধারক রেখা অভিন্ন, অভিন্ন অথবা অথবা সমান্তরাল হবে, অভিন্ন অথবা সমান্তরাল হবে, অভিন্ন হবে অথবা সমান্তরাল হবে। নিশ্চয়ই 2 নম্বরটা বলছো। আচ্ছা, তাহলে আমি বলছিলাম যে দুটি ভেক্টর সমান হওয়ার 3টি শর্ত, তার 2টি হলো। এবার তৃতীয় শর্তটা কি আমি আগে লিখে নিই, পরে বুঝাই। সেটা হলো ভেক্টর রাশিদ্বয়, ভেক্টর রাশিদ্বয় একমুখী হবে, ভেক্টর রাশিদ্বয় একমুখী হবে। তার মানে হলো এই যে এর আগে আমি সিডি ভেক্টর দেখাইছিলাম, একটা সিডি ভেক্টর দ্যাট ইজ ভি ভেক্টর, আর এবি ভেক্টর দেখাইছিলাম যে এটা এবি ভেক্টর, এটা ইউ ভেক্টর। তো ভেক্টর রাশিদ্বয় একমুখী হবে মানে কি, সিডি এর দিক সি হতে ডি এর দিক, দেখো এ বি এর দিক এ থেকে বি এর দিক, দুইটা একই দিকে যাচ্ছে না, একই দিকে। যদি বিপরীত দিকে হয় তাহলে কিন্তু ওই ভেক্টর দ্বয়কে সমান ভেক্টর বলা যাবে না। ধরো এই দুইটা শর্ত ফুলফিল করেছে, কিন্তু এই শর্তটা ফুলফিল করে, অর্থাৎ ভেক্টর দ্বয়ের দিক একমুখী না, তাহলে এই দুইটা ভেক্টর সমান না। এই তিনটি শর্তের যে কোনো একটি শর্ত ভায়োলেট করলে দুটি ভেক্টর সমান হতে পারে না। দুটি ভেক্টর তখনই সমান হবে যখন এই 3টি শর্তই ফুলফিল করবে। ঠিক আছে? তাহলে দুটি ভেক্টর সমান হওয়ার শর্ত ভেক্টর রাশিদ্বয়ের মান সমান হওয়া, ভেক্টর রাশিদ্বয়ের ধারক রেখা অভিন্ন অথবা সমান্তরাল হওয়া, এবং ভেক্টর রাশিদ্বয় একমুখী হওয়া। এই 3টি শর্তে দুটি ভেক্টর সমান হয়। এবার আমরা এর সাথে সম্পর্কিত আরেকটা বিষয় পড়ে ফেলি, এখন দ্রুত পড়া যাবে সেটা, এর সাথে যেহেতু একেবারে মানে ওতপ্রোতভাবে জড়িত। সেটা হলো দুটি ভেক্টর এখানে সমান হওয়ার শর্ত শিখেছি, এখন আমরা শিখব দুটি ভেক্টর বিপরীত হওয়ার শর্ত। দুটি ভেক্টর বিপরীত হওয়ার শর্ত শিখব এখন আমরা। কোন কোন শর্তে দুটি ভেক্টর পরস্পর বিপরীত হবে, একটা আরেকটা বিপরীত ভেক্টর হবে,
দুটি ভেক্টর পরস্পর বিপরীত হওয়ার শর্ত। এই তিনটি শর্তের শুধুমাত্র এই 3 নম্বর শর্তটি আমাদের চেঞ্জ করতে হবে, আর উপরের দুইটা একই। বিপরীত হওয়ার শর্তে 3টি শর্ত, দুটি ভেক্টর বিপরীত হওয়ার 3টি শর্ত, তার 1 ও 2 আগের মতোই একই। 3 নম্বরটা শুধু চেঞ্জ হবে। কোনটুকু চেঞ্জ হবে? এখানে একমুখী না হয়ে, এই যে এই শব্দটা একমুখী না হয়ে এখানে আমাদের লিখতে হবে বিপরীতমুখী হবে। লিখতে হবে বিপরীতমুখী হবে, ভেক্টর দ্বয় বিপরীতমুখী হবে, অর্থাৎ একটা যে দিকে যাবে আর একটা তার উল্টো দিকে যাবে। ঠিক আছে তো? না? হ্যাঁ, তাহলে এটা আমি চেঞ্জ করে ফেলি। হ্যাঁ, ভেক্টর দ্বয় বিপরীতমুখী হবে। হ্যাঁ, বিপরীতমুখী। ছোট করে লিখলাম বিপরীতমুখী হবে। এই দুটি ভেক্টর বিপরীত হওয়ার শর্ত। দেখো তেমন একটা পরিবর্তন নাই না, একটি শব্দের শুধু পরিবর্তন, একমুখীর জায়গায় বিপরীতমুখী, আর সব হুবহু একরকম। ঠিক আছে? তাহলে আমরা কিন্তু একেবারে শুরুর যে আলোচনা ভেক্টরের শুরুর যে আলোচনাটা ছিল সেটা হলো দুটি ভেক্টর সমান হওয়ার শর্ত আর দুটি ভেক্টর বিপরীত ভেক্টর হবে তার শর্ত। নিশ্চয়ই আমরা খুব ভালো বুঝতে পেরেছি না? একেবারে ক্লিয়ার? ওকে, তাহলে আমরা পরবর্তী আলোচনায় যাই, তাই না? ওকে, আমরা এবার ভেক্টর যোগের ত্রিভুজ বিধি নিয়ে আলোচনা করব। ভেক্টর যোগের ত্রিভুজ বিধি, that is very 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 important। কেন? তুমি যখন গাণিতিক সমস্যার সমাধান করবে ভেক্টরে, প্রায় প্রতিটি গাণিতিক সমস্যার সমাধানে এই ভেক্টর যোগের ত্রিভুজ বিধির প্রয়োগ করতে হবে। কাজেই এই ভেক্টর যোগের ত্রিভুজ বিধি কি সেটা আমাদের জানতে হবে, এটার প্রয়োগও আমাদের শিখতে হবে যে কিভাবে এটাকে আমরা প্রয়োগ করতে পারি। ভেক্টর যোগের ত্রিভুজ বিধি, ভেক্টরের যতগুলো সূত্র তুমি পাবে এই অধ্যায়ে, তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত সূত্র হচ্ছে এই ত্রিভুজ বিধি। এই জন্য আমি বলি এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রায় প্রতিটি অঙ্কে এই ভেক্টর যোগের ত্রিভুজ বিধির প্রয়োগ রয়েছে। শুধু এসএসসি লেভেলে না, এটা কিন্তু ইন্টারমিডিয়েট লেভেলে গিয়েও এটার ব্যাপক প্রয়োগ তোমরা দেখতে পাবে। কাজেই এটা আমরা অনেক গুরুত্ব দিয়েই শিখবো, তাই না? তো প্রথমে আমরা দেখে নেই তাহলে ত্রিভুজ বিধিটা কি। ত্রিভুজ সংক্রান্ত বিধি নিশ্চয়ই, এটা তো বোঝাই যাচ্ছে ত্রিভুজ দিয়েই আলোচনাটা হবে, তাই না? ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। এরপরে কিন্তু আমরা আরেকটা পড়বো ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি, সেটা আবার বিয়োগের, ওটারও প্রয়োগ আছে, ওটারও ব্যাপক প্রয়োগ আছে। তো দেখো আগে আমরা ভেক্টর যোগের ত্রিভুজ বিধিটা বুঝে নেই। তার সাথে আরেকটা কথা বলে নেই, তোমাদের পাঠ্যপুস্তকে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি বর্ণনা করা নেই, ব্যাখ্যা করা আছে, কিন্তু এই ত্রিভুজ বিধিটা সরাসরি যে বর্ণনা করবে, বিবৃত করবে, সেটা নেই। এই জন্য এই ত্রিভুজ বিধিটা এই যে আমি বলবো বা বোর্ডে লিখবো, তোমরা কিন্তু সেটা খাতায় লিখে সুন্দর করে আয়ত্তে রাখার চেষ্টা করবে। ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। হ্যাঁ, দেখো একটি ত্রিভুজের আমি কিন্তু বলবো, জাস্ট বর্ণনাটা বলবো, তোমরা পরবর্তীতে লিখতে পারো বা এখনো লিখে নিতে পারো। আমি বোর্ডে হয়তো বা বর্ণনাটা হুবহু লিখবো না, বলবো। দেখো আগে বুঝে নিই। দেখো এই যে এবিসি একটা ত্রিভুজ মনে করো, এটা কিন্তু ব্যাখ্যাও যাচ্ছে, একই সাথে ব্যাখ্যাও যাচ্ছে। হ্যাঁ, ত্রিভুজ বিধিটা বলবো তো অবশ্যই, বিবৃতিটা অবশ্যই করব, পাশাপাশি এই ত্রিভুজ বিধির ব্যাখ্যাও যাচ্ছে। অনেক সময় কিন্তু এভাবে পরীক্ষায় প্রশ্ন হয় যে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি ব্যাখ্যা করো, এরকম করে হয়। দেখো আগে আমি বলি, কোন একটি ত্রিভুজের দুটি বাহু দ্বারা, যে কোনো দুটি বাহু দ্বারা, একটা ত্রিভুজের যে কোনো দুইটা বাহু দ্বারা যদি একই ক্রমে দুটি ভেক্টর রাশির মান ও দিক সূচিত হয় বা নির্দেশ করা হয়, যে বাংলায় বলো, দুইটা বাহু দ্বারা, একটা ত্রিভুজের তিনটি বাহু, তার দুটি বাহু দ্বারা দুটি ভেক্টর রাশির মান ও দিক সূচিত হবে একই ক্রমে। এখন একই ক্রমে বলতে আসলে আমরা কি বুঝি? একই ক্রমে দেখো, ধরো এবি বাহু দ্বারা একটা ভেক্টর নির্দেশিত হলো, এবি ভেক্টর, দ্যাট ইজ ধরে নেই ইউ ভেক্টর, আর বিসি বাহু দ্বারা আরেকটা ভেক্টর নির্দেশিত হলো বি থেকে সি এর দিক, বি ভেক্টর। তাহলে দেখো এই যে এবি ভেক্টরের আদি বিন্দু কিন্তু এ, এবি ভেক্টরটাকে তো আমি এভাবে লিখবো নাকি,
এই যে এবি ভেক্টর ইকুয়াল টু ইউ ভেক্টর। তাহলে এই এবি ভেক্টরের আদি বিন্দু এ, অন্ত বিন্দু বি, আর এই যে বিসি ভেক্টর ইকুয়াল টু ভি ভেক্টর, এই বিসি ভেক্টরের আদি বিন্দু বি। খেয়াল করো এবি ভেক্টরের অন্ত বিন্দু বিসি ভেক্টরের আদি বিন্দু একই। খেয়াল করো এভাবে দুটি ভেক্টর যদি এইভাবে সম্পর্কযুক্ত থাকে যে একটার অন্তবিন্দু আর একটার আদি বিন্দু একই, তাহলে ওই দুটি ভেক্টর একই ক্রমে আছে। আর যদি তা না থাকে তাহলে বিপরীত ক্রমে আছে। বুঝতে পেরেছো একই ক্রমে থাকা বলতে কি বোঝায়? তাহলে দেখো এবিসি ত্রিভুজের এবি বাহু আর বিসি বাহু দ্বারা ইউ ভেক্টর এবং ভি ভেক্টর নির্দেশিত হয়েছে একই ক্রমে। এভাবে একটি ত্রিভুজের দুটি বাহু দ্বারা একই ক্রমে নির্দেশিত দুটি ভেক্টর রাশির মান ও দিক যদি প্রকাশ করা হয়, মান এবং দিক, তাহলে ওই তৃতীয় যে বাহুটা থাকবে ওই তৃতীয় বাহু দ্বারা বিপরীত ক্রমে, তৃতীয় বাহু দ্বারা বিপরীত ক্রমে ওই ভেক্টর রাশিদ্বয়ের লব্ধির মান ও দিক সূচিত হবে। এখন লব্ধি কি? প্রথমত তৃতীয় বাহু দ্বারা কিন্তু বিপরীত ক্রমে হবে। দেখো তৃতীয় বাহু দ্বারা বিপরীত ক্রমে হলে এই যদি আমি এই দিকে দেখি তাহলে কিন্তু একই ক্রমে হলো। এই যে বিসি আর সিএ, বিসির অন্তবিন্দু আর সি এর আদি বিন্দু একই হয়, কাজে এটা কিন্তু একই ক্রমে হয়ে যায়। তাহলে আমাদের কি করতে হবে? বিপরীত ক্রমে করতে হলে এই দিকে দিতে হবে। তাহলে এই যে এই এসি ভেক্টর দ্বারা এই দুইটা ভেক্টরের লব্ধি নির্দেশিত হবে। লব্ধি তৃতীয় বাহু দ্বারা বিপরীত ক্রমে ওই ভেক্টর রাশিদের লব্ধি নির্দেশিত হবে। লব্ধি কি? লব্ধি হচ্ছে একাধিক রাশির সমষ্টি। এখানে একাধিক ভেক্টর রাশির সমষ্টি। তো এখানে দুটি ভেক্টর রাশি আছে, তাহলে এই দুটি ভেক্টর রাশির লব্ধি বলতে কি বুঝি? এই দুইটা ভেক্টর রাশির সমষ্টি, তার মানে ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর। তাহলে এই তৃতীয় বাহু দ্বারা বিপরীত ক্রমে এই ভেক্টর রাশিদের লব্ধি, দ্যাট মিন্স ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর প্রকাশিত হবে। লব্ধির মান ও দিক নির্দেশিত হবে। তাহলে এবার আমি পুরোপুরি ভাবে ত্রিভুজ সূত্রটা বিবৃত করি, একদম পুরোপুরি ভাবে। যেটুকু বিবৃত করতে বললে যেটুকু লেখা দরকার সেটুকু লিখছি। দেখো, যদি একটি ত্রিভুজের দুটি বাহু দ্বারা একই ক্রমে দুটি ভেক্টর রাশির মান ও দিক সূচিত হয়, তবে তৃতীয় বাহু দ্বারা বিপরীত ক্রমে ওই ভেক্টর রাশিদ্বয়ের লব্ধির মান ও দিক সূচিত হবে। এই যে ত্রিভুজ সূত্র বিবৃত করা হলো, এটা তোমরা সুন্দরভাবে আয়ত্ত করে ফেলবে। বইতে কিন্তু এইভাবে গুছিয়ে বলা নেই, মূল বইটাতে তো ব্যাখ্যা দেওয়া আছে। তাহলে আমরা বিবৃত করা শিখলাম। আমার ভিডিওতে দেখবে যে এই ভেক্টর যোগের ত্রিভুজ বিধি যখন আমি বলছি তখন দেখবা ওইটা আলাদা করে বিবৃত করা লেখা উঠবে। আমি যদিও বোর্ডে লিখলাম না, দেখবে যে ওটা লেখা আছে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি বর্ণনা করা লেখা উঠবে। কাজে তুমি যদি এখন ক্লাসে নাও লেখো, তুমি খুবই মনোযোগী থাকো, পরবর্তীতে তুমি লিখে নিতে পারবে ভিডিওটা দেখে, রাইট? হ্যাঁ, সুতরাং এখন তুমি মনোযোগী থাকো, বোঝো বিষয়গুলো কি। তাহলে বিবৃতিটা আর বলার দরকার নেই। ব্যাখ্যাটা কিভাবে দিচ্ছি, ব্যাখ্যাটা কিন্তু এখানে হয়েই গেছে প্রায়। দেখো ব্যাখ্যা যখন দেবো, যদি বলে যে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি ব্যাখ্যা করো, এখন বিষয়টা তো বুঝছি, কাজে ব্যাখ্যা করা সহজ। দেখো কিভাবে ব্যাখ্যা করবো। এরকম একটা চিত্র আঁকবো ব্যাখ্যার জন্য। চিত্র এঁকে আমরা এভাবে বলবো যে মনে করি এবিসি ত্রিভুজের, মনে করি এবিসি ত্রিভুজের এবি ভেক্টর ইকুয়াল টু ইউ ভেক্টর, বিসি ভেক্টর ইকুয়াল টু ভি ভেক্টর। তাহলে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুযায়ী এসি ভেক্টর ইকুয়াল টু এই দুটো ভেক্টরের লব্ধি, তার মানে ইউ ভেক্টর যোগ ভি ভেক্টর। এই যে তৃতীয় বাহু দ্বারা বিপরীত ক্রমে ভেক্টর রাশিদ্বয়ের লব্ধির মান ও দিক সূচিত হবে। এই যে মনে করি এবিসি ত্রিভুজের এবি ভেক্টর ইকুয়াল টু ইউ ভেক্টর, বিসি ভেক্টর ইকুয়াল টু ভি ভেক্টর। ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুযায়ী এসি ভেক্টর ইকুয়াল টু ইউ ভেক্টর যোগ ভি ভেক্টর। বাস, এবার ইউ ভেক্টর মানে এবি ভেক্টর আর ভি ভেক্টর মানে বিসি ভেক্টর। তো বামে আছে এসি ভেক্টর। এই লাইন পর্যন্ত আসা মানে হলো ভেক্টর যোগের ত্রিভুজ বিধি ব্যাখ্যা করা শেষ। এই যে এইটুকু ভেক্টর যোগের ত্রিভুজ বিধি ব্যাখ্যা। তাহলে আবার বলি ব্যাখ্যাটা একদম শুরু থেকে, ছোট্ট একটা ব্যাখ্যা কিন্তু। দেখো, মনে করি এবিসি ত্রিভুজের এবি ভেক্টর ইকুয়াল টু ইউ ভেক্টর, বিসি ভেক্টর ইকুয়াল টু ভি ভেক্টর। তুমি ইউ ভি না ধরে এখানে পি কিউ ধরতে পারো, পি ভেক্টর কিউ ভেক্টর, এজ ইউ লাইক বেস্ট। তুমি যা ধরে নেবে, এটা তো ধরে নিচ্ছ। কাজে মনে করি এবিসি ত্রিভুজের এবি ভেক্টর ইকুয়াল টু ইউ ভেক্টর,
বিসি ভেক্টর ইকুয়াল টু ভি ভেক্টর, তারপরে এখানে একটা বাংলা লিখবো ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুযায়ী এসি ভেক্টর ইকুয়াল টু ইউ ভেক্টর যোগ ভি ভেক্টর। এবার আমরা এসি ভেক্টর লিখছি, সমান চিহ্ন দিয়েছি, ইউ ভেক্টরের পরিবর্তে ভি ভেক্টর আর ভি ভেক্টরের পরিবর্তে বিসি ভেক্টর লিখেছি, বাস এটাই হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। এই যেটা তাহলে চিত্র থেকে তুমি কিভাবে বলবে যখন অঙ্কে করার প্রয়োজন হবে, গাণিতিক সমস্যা যখন সমাধান করবো তখন তুমি চিত্র দেখে কিভাবে বুঝবে? এই যে দুইটা একই ক্রমে এই দুইটার যোগফল করবে, এবি যোগ বিসি, এবি ভেক্টর যোগ বিসি ভেক্টর, আর এই যে বিপরীত ক্রম অন্যটা ইকুয়াল টু দিয়ে লিখবে। কিংবা আমি এইটাই আগে লিখবো এসি ভেক্টর ইকুয়াল টু এবি ভেক্টর যোগ বিসি ভেক্টর। চিত্র থেকে ডাইরেক্ট এভাবে কিন্তু আমরা লিখে ফেলতে পারবো তো না? ভেক্টর যোগের ত্রিভুজ বিধি, বিবৃতি এবং ব্যাখ্যা, ক্লিয়ার তো? এটা কিন্তু পরীক্ষায় অনেক সময় আসে, ভেক্টর যোগের ত্রিভুজ বিধি বিবৃত ও ব্যাখ্যা করো। আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় শিখলাম, শুধুমাত্র বিবৃত ব্যাখ্যা করার জন্য নয়, পরবর্তী গাণিতিক সমস্যায় কিন্তু এগুলির প্রয়োগ আমরা করব নিশ্চয়ই, তাই না? এবার আমরা ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি পড়ব। আসলে দেখো আমাদের যে এটা ছিল আলোচনার বিষয়বস্তু ছিল, এখানে ছিল ভেক্টর যোগের ত্রিভুজ বিধি, আর এখন আমি ওই জাস্ট যোগের জায়গায় বিয়োগের লিখছি, তাই না? ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি এবার আমরা আলোচনা করব। আসলে যোগের ত্রিভুজ বিধি তোমাদের পাঠ্যপুস্তকে বিবৃত করা না থাকলেও বিয়োগের ত্রিভুজ বিধি কিন্তু বিবৃত করা আছে, ঠিক আছে? কাজে বিয়োগের ত্রিভুজ বিধি তোমরা কিন্তু হুবহু বই থেকেই পাবে, তবে পাবে মানে কি, না বুঝে তো আর মুখস্থ করা যাবে না, বুঝে তারপরে তুমি ভাষাটা আয়ত্ত করো। আগে তো বুঝতে হবে, তাই না? তারপরে না হয় তুমি ভাষাটা আয়ত্ত করবে, সেটা ভিন্ন ব্যাপার। তো তাহলে আমরা ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি বুঝে নিই, বিবৃত করা আছে তারপরে আমি বলবো, এবং ভিডিওতেও তুমি পাবে বিবৃত করাটা, যদিও বই আছে, কিন্তু বুঝে নেওয়াটা হলো আসল। আমাদের আগে বুঝতে হবে ভালো করে যে বিয়োগের ত্রিভুজ বিধিটা আসলে কি। দেখি তাহলে বিয়োগের ত্রিভুজ বিধি কি, আগে আমি ব্যাখ্যা দিতে চাই পরে বিবৃত করি, তাই না? আগে বুঝিয়ে নিই যে বিষয়টা আসলে কি। দেখো এটাও তো ত্রিভুজ বিধি, কাজে ত্রিভুজ সংক্রান্ত অবশ্যই, কিন্তু যোগের নয়, বিয়োগের। কাজে আমি একটা ত্রিভুজ আঁকলাম, ধরো এ বি সি। এখন দেখো ধরো এটা এ বি ভেক্টর, এটা হলো এসি ভেক্টর। তো এটা এ বি ভেক্টরকে আমি ইউ দ্বারা প্রকাশ করলাম, এসি ভেক্টরকে আমি ভি দ্বারা প্রকাশ করলাম, তার মানে এ বি ভেক্টর ইকুয়াল টু ইউ ভেক্টর আর এসি ভেক্টর ইকুয়াল টু ভি ভেক্টর ধরছি। দেখো এর আগে যোগের ত্রিভুজ বিধিতে এটার ইউ ধরে এটার ভি ধরছিলাম, এখন কিন্তু এইটার ইউ ধরে ওইটার ভি ধরছি। আর একটা বিষয় লক্ষ্য করো, যে দুইটা ভেক্টরকে আমি ধরে নিছি, দুইটা ভেক্টরেরই আদি বিন্দু একই। খেয়াল করো, এ বি ভেক্টরের আদি বিন্দু এ, এসি ভেক্টরের আদি বিন্দু এ। তার মানে আমরা কিন্তু একটা বিষয় জানলাম যে বিয়োগ বিধিতে দুটি ভেক্টরের আদি বিন্দু একই থাকলে সেই দুইটা ভেক্টর আমরা আগে ধরে নিই, এই দুইটা ভেক্টরকে আমরা আগে ধরে নিলাম, তাই না? এই যে এ বি ভেক্টর এর আদি বিন্দু এ, এসি ভেক্টর এর আদি বিন্দু এ, তাহলে এই দুইটা ভেক্টরের একটা কি ধরলাম আর একটারে ভি ধরলাম। তাহলে আমরা এভাবে বলতে পারি যে দুটি ভেক্টরের আদি বিন্দু যদি একই হয়, দুটি ভেক্টরের আদি বিন্দু যদি একই হয়, মানে কোন ত্রিভুজের দুটি বাহু দ্বারা, কোন ত্রিভুজের দুটি বাহু দ্বারা, দুইটা বাহু তো নিচে, কোন ত্রিভুজের দুটি বাহু দ্বারা একই আদি বিন্দু বিশিষ্ট দুটি ভেক্টর রাশিকে যদি নির্দেশ করা হয়। বাংলাটা ক্লিয়ার? হ্যাঁ, বইতে তো সুন্দর করে লেখা আছেই, আমি যেটা বললাম এইভাবেই লেখা আছে, সুতরাং সেটা তো পাবেই। তারপরে এখন একটু ধরে রাখার চেষ্টা করো, কারণ এখন তুমি বুঝতেছো, এখন ধরে রাখার চেষ্টা করলে এটা বেশি ফলপ্রদ হবে, তাই না? হ্যাঁ, তাহলে আমি কি বলতেছি, একটি ত্রিভুজের দুটি বাহু দ্বারা একই আদি বিন্দু বিশিষ্ট দুটি ভেক্টর রাশির মান ও দিক সূচিত হলে তৃতীয় বাহু দ্বারা বিপরীত ক্রমে, তৃতীয় বাহু দ্বারা বিপরীত ক্রমে ওই ভেক্টর রাশি দ্বয়ের বিয়োগফল নির্দেশিত হবে, ওই ভেক্টর রাশি দ্বয়ের বিয়োগফল নির্দেশিত হবে, লব্ধি নয়, বিয়োগফল। তাহলে এখন কথা হলো এই ভেক্টর রাশিদের বিয়োগফল দেব বলতে আমি কি বুঝবো, ইউ ভেক্টর বিয়োগ ভি ভেক্টর বুঝবো নাকি ভি ভেক্টর বিয়োগ ইউ ভেক্টর বুঝবো, কোনটা? দেখো যখনই আমি তোমাকে বলবো যে ইউ ভেক্টর আর ভি ভেক্টরের বিয়োগফল কি, তুমি বলতে পারো স্যার ইউ ভেক্টর মাইনাস ভি ভেক্টর। আবার উৎস বলতে পারে না স্যার ইউ ভেক্টর মাইনাস ভি ভেক্টর না, ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর, রাইট? এভাবে কিন্তু তোমরা বলতে পারো স্বাভাবিকভাবে, দুইটাই সঠিক, কোনটা হবে সেটা একটা ফ্যাক্ট। তাহলে কিন্তু এই দুইটা ভেক্টরের বিয়োগফল কিন্তু এই দুইটা ভেক্টরের বিয়োগফল, এটা
খেয়াল রাখবে। এখন আমি যদি ইউ ভেক্টর মাইনাস ভি ভেক্টর দেই তাহলে কি করতে হবে জানো? এই যে এই দিকটা কিন্তু মূলত আমরা কিন্তু এই দিকটা নির্দেশ করতেছি, বি থেকে সি এর দিকে দিব নাকি সি থেকে বি এর দিকে, এই বিষয়টা কিন্তু আমরা কনফার্ম করতে যাচ্ছি। এখন দেখো ইউ ভেক্টর মাইনাস ভি ভেক্টর যদি হয় তাহলে তুমি এই যে শেষেরটাকে ধরবা ভি ভেক্টর, ভি ভেক্টর গামী যে বাহু, ভি ভেক্টর গামী যে বাহু, এই যে ভি ভেক্টরটা শেষে, তাহলে ভি ভেক্টর কোন রেখা, ভি ভেক্টরের ধারক রেখা কোনটি? এসি, তাহলে এসি তুমি আগে দিবা, এসি ভেক্টর বোঝা গেল, তারপরে বিয়োগ চিহ্ন দিবা। এবার অন্যটা কি ইউ ভেক্টর, তাহলে ইউ ভেক্টর কোন কোন রেখা দ্বারা নির্দেশিত হয়েছে? এই যে ইউ ভেক্টরের ধারক রেখা কি? এবি, তাহলে এবি, দেখছো এই যে এবি ভেক্টর, এসি ভেক্টর মাইনাস এবি ভেক্টর ইকুয়াল টু বিসি ভেক্টর। কি রকম হলো বিষয়টা? বুঝছো কি? বিষয়টা কি বুঝছো? দেখো এই যে সমান চিহ্ন দিয়ে যেটা হবে তার মানে এই যে তৃতীয় বাহুটা সেটা, এই যে সি বিন্দুগামী ভেক্টরটা এটা খেয়াল করো, এই যে সমান চিহ্ন দিয়ে যে ভেক্টরটা লিখছি এই ভেক্টরটার অন্তবিন্দু সি বিন্দুগামী ভেক্টর যেটা, এই যে সি বিন্দুগামী ভেক্টর কোনটা? ভি ভেক্টর, এইটা নিব আমরা আগে, এই যে এসি ভেক্টর এইটা নিব আমরা আগে বিয়োগ চিহ্ন দিয়ে। এবার আমাদের আদি বিন্দুগামী অর্থাৎ বি বিন্দুগামী ভেক্টর অর্থাৎ ইউ ভেক্টর, এই যে ইউ ভেক্টর, বোঝা গেল? তাহলে কি আমরা বিয়োগ বিধি ধরে নিতে পারবো? হ্যাঁ, বিয়োগ বিধি আবারও বুঝি, আবারও আমরা বলি, তাহলে একই আদি বিন্দু বিশিষ্ট দুইটা ভেক্টর রাশি নির্দেশ করা হয়েছে একটা ত্রিভুজের দুইটা বাহু দ্বারা, তাহলে তৃতীয় বাহু দ্বারা বিয়োগ বিপরীত ক্রমে এই ওই দুইটা ভেক্টর রাশির বিয়োগফল নির্দেশিত হবে, কিন্তু বিপরীত ক্রমে বিয়োগফল নির্দেশিত হবে। এখন বিপরীত ক্রমে বলতে সেটা কি বি থেকে সি এর দিকে নাকি সি থেকে বি এর দিকে, এইটা কনফার্ম হওয়ার জন্যই কিন্তু আমাদের এই আলোচনা। তাহলে দেখো আমি যদি বিসি ধরি, আমি যদি ধরি যে বি থেকে সি এর দিকে অর্থাৎ বিসি ভেক্টর, তাহলে এই বিসি ভেক্টরের অন্তবিন্দু সি, তাহলে সি বিন্দু গামী ভেক্টর অর্থাৎ বি ভেক্টর এখানে আসবে, তার মানে এসি ভেক্টর মাইনাস এবার আদি বিন্দু কি বি, তাহলে বি বিন্দু গামী ভেক্টর কোনটা? ইউ ভেক্টর, সেটা আসবে ইউ ভেক্টরের ধারক রেখা এবি দিয়ে, এবি ভেক্টর, বোঝা গেল? আচ্ছা তদ্রূপ আমি যদি এইখানে বিসি না নিয়ে যদি সিবি নেই তাহলে কি হবে? দেখো বিসি না নিয়ে আমি নিলাম সিবি, মানে দিক চেঞ্জ করে দিলাম, বিসি না নিয়ে দিলাম সিবি, দিক চেঞ্জ করে দিলাম। এখন দেখো তো বিষয়টা কি হয়, আমি কিন্তু সিবি নিয়েছি, তাহলে কি করতে হবে? বি বিন্দুগামী ভেক্টর ইউ ভেক্টর আগে দেব, তারপরে মাইনাস চিহ্ন দেব, এবার সি বিন্দুগামী ভেক্টর কি? ভি ভেক্টর, তাই না? এই যে ভি ভেক্টর, এই যে ইকুয়াল দেব। এখন ইউ ভেক্টর মানে এবি ভেক্টর আর মাইনাস ভি ভেক্টর মানে এসি ভেক্টর, বাস, আর ও পাশে আছে সিবি ভেক্টর। বুঝতে পারছো নিশ্চয়ই তোমরা? হ্যাঁ, আগে আমরা ওই তৃতীয় বাহু কোন দিকে নির্দেশিত সেটা আগে দেখব। যদি সিবি হয় তাহলে বি তো অন্তবিন্দুগামী ভেক্টরটা আগে লিখবো, তারপর মাইনাস দিয়ে আদি বিন্দুগামী ভেক্টরটা লিখবো। বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে দেখি এইটা মুছিয়ে দিই। তাহলে আমরা যদি বিসি ভেক্টর নেই, আবারও বিসি ভেক্টর নিব, আমরা তৃতীয় বাহু মানে বিপরীত ক্রমে বলতে বিসি নিলাম, বি থেকে সি এর দিক। যদি আমি বিসি ভেক্টর নেই তাহলে সি বিন্দুগামী ভেক্টর ভি ভেক্টর আগে আর বি বিন্দুগামী ভেক্টর মাইনাস দিয়ে বি বিন্দুগামী ভেক্টর ইউ ভেক্টর পরে ইকুয়াল টু, বোঝা গেল? এখন ভি ভেক্টর বলতে এসি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর বলতে এবি ভেক্টর ইকুয়াল টু বিসি ভেক্টর। বুঝতে পেরেছো? এই হলো আমাদের ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি, এইটাকে বলতে পারি আমরা ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি। অথবা এখানে যদি বিসি না নিয়ে যদি আমি সিবি নিয়ে করি, সিবি বিসি নিলাম না, নিলাম কি সিবি ভেক্টর, বিসি না নিয়ে কি করছি সিবি ভেক্টর, অর্থাৎ এটার দিক এই দিকে হয়ে গেছে, এই দিক। এবার দেখো এই যে সিবি যে নিলাম তাহলে অন্তবিন্দু কি বি, তাহলে বি বিন্দুগামী ভেক্টরটা আগে নিব, তার মানে কি ইউ ভেক্টর, তারপর মাইনাস দেব। এবার আদি বিন্দুগামী সি বিন্দুগামী ভেক্টর কি ভি ভেক্টর, সেটা পরে নেব। বোঝা গেল? তাহলে ইউ ভেক্টর মানে এবি ভেক্টর আর ভি ভেক্টর মানে এসি ভেক্টর। এই যে তাহলে এই পাশে বাম পাশে আছে সিবি ভেক্টর, দেখছো? তাহলে কিন্তু বিয়োগ বিধি এটাও আবার বিয়োগ বিধি এটাও ডিপেন্ড করতেছে এই যে সিবি নিব নাকি বিসি নিব তারপর। ঠিক আছে তো নাকি? নিশ্চয়ই তোমরা বিয়োগ বিধি বুঝতে পারছো। এবার আমি আজকের ক্লাসের সর্বশেষ আলোচনাটা করছি। তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে
ভেক্টর বিয়োগের নাকি যোগের? যোগের। ভেক্টর যোগের। এর আগে কিন্তু ভেক্টর যোগেরও পড়ছি, ভেক্টর বিয়োগেরও পড়ছি, কিন্তু সেটা ত্রিভুজ বিধি ছিল। আর এখন ভেক্টর যোগের কিন্তু সামান্তরিক বিধি। এখন আমরা করব সামান্তরিক বিধি। ভেক্টর যোগের সামান্তরিক বিধিটা করব। সামান্তরিক তো আমরা চিনি, তাই না? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, তাকে বলে সামান্তরিক। এই সংজ্ঞা অনুসারে আয়তক্ষেত্র সামান্তরিক। আয়তক্ষেত্র কিন্তু এই সংজ্ঞা অনুসারে সামান্তরিক। বর্গক্ষেত্রকেও সামান্তরিক বলা যেতে পারে, রম্বসকেও সামান্তরিক বলা যেতে পারে এই সংজ্ঞা অনুসারে, কারণ বিপরীত বাহু সমান সমান্তরাল। বর্গক্ষেত্রও, আয়তক্ষেত্রও সামান্তরিক তো বটেই, রম্বসেরও খেয়াল করো বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান সমান্তরাল, ওই চতুর্ভুজকে বলে সামান্তরিক। আচ্ছা, এই সামান্তরিক বিধি আমরা করবো ভেক্টরের ক্ষেত্রে। ভেক্টর যোগের সামান্তরিক বিধি বলতে আসলে কি বোঝায় দেখো, সেটা দেখাচ্ছি। তাহলে আমি একটা সামান্তরিক আগে এঁকে নিই। ধরো এটা একটা সামান্তরিক এবং এই সামান্তরিকটার একটা নাম দেই, ধরো ও এ, আর এই বাহুটা দিলাম ও বি। এই যে দুইটা বাহুর আদি বিন্দু একই, সেই দুইটা বাহু কিন্তু পরস্পরের সন্নিহিত বাহু বলা হয়। যেমন এখানে ও এ বাহু আর এখানে যদি সি দেই, এই ও এ বাহু আর এসি বাহুর মানে মিলন বিন্দু এ, সুতরাং ও এ এবং এসি কিন্তু সন্নিহিত বাহু। তেমনি এই এসি আর সিবি কিন্তু সন্নিহিত বাহু, তেমনি বিসি আর ওবি কিন্তু সন্নিহিত বাহু, কেননা মিলন বিন্দু বি। দুটি বাহুর মিলন বিন্দু যদি একই হয়, মিলন বিন্দু যদি থাকে, ওই দুইটা বাহুকে আমরা বলবো, হ্যাঁ, একই সাধারণ বিন্দু যদি থাকে, দুটি বাহুর একটা সাধারণ বিন্দু, তাহলে ওই দুইটা বাহুকেই বলবো আমরা সন্নিহিত বাহু। আচ্ছা, তাহলে সন্নিহিত বাহু বুঝলাম তো। সন্নিহিত বাহু কেন বললাম? সামান্তরিক বিধি বুঝতে হলে আগে দরকার সন্নিহিত বাহু বোঝা। সন্নিহিত বাহু কি? তাহলে ও এ বাহুর সন্নিহিত বাহু ওবি, আবার ও এ বাহুর সন্নিহিত বাহু এসিও বলতে পারি, কারণ ও এ আর এসি এর মিলন বিন্দু এ, তাই না? সন্নিহিত বাহু বুঝতে পারছেন নিশ্চয়ই। এখন শোনো, সামান্তরিক বিধিতে কি বলা হয়েছে? সামান্তরিক বিধিতে বলা হয়েছে যে কোন সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা যদি দুটি ভেক্টর রাশির মান ও দিক সূচিত হয়, এখানে কিন্তু একই ক্রমে বিপরীত ক্রমের শব্দগুলো নেই। বলা হচ্ছে যদি কোন সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা দুটি ভেক্টর রাশির মান ও দিক সূচিত হয়, তাহলে ওই সন্নিহিত বাহুদ্বয়ের ছেদ বিন্দুগামী কর্ণ দ্বারা, ওই সন্নিহিত বাহুদ্বয়ের ছেদ বিন্দুগামী কর্ণ দ্বারা ওই ভেক্টর রাশিদ্বয়ের লব্ধি নির্দেশিত হবে, লব্ধির মান ও দিক সূচিত হবে। যেমন ধরো এই বিবৃতি অনুযায়ী খেয়াল করো, যদি আমি ধরে নিই যে ও এ বাহু বরাবর ইউ ভেক্টর ক্রিয়াশীল, ইউ ভেক্টরের মান ও দিক সূচিত হয়েছে ও এ বাহু দ্বারা, আর ও এ বাহু সন্নিহিত বাহু ধরে নিলাম ওবি, ওবি বাহু দ্বারা ভি ভেক্টরের মান ও দিক সূচিত হলো। ও এ দ্বারা ইউ ভেক্টরের মান ও দিক সূচিত হলো, আর ওবি দ্বারা ভি ভেক্টরের মান ও দিক সূচিত হলো। তাহলে এই যে দুটি সন্নিহিত বাহু দ্বারা দুটি ভেক্টর রাশির মান ও দিক সূচিত হয়েছে, রাইট? তাহলে এই দুটি সন্নিহিত বাহুর ছেদ বিন্দু কি? ও। বলা হচ্ছে ওই দুটি সন্নিহিত বাহুর ছেদ বিন্দুগামী কর্ণ দ্বারা, তাহলে ও বিন্দু দিয়ে এই সামান্তরিকটার যে কর্ণ হবে, সেই কর্ণ দ্বারা এই দুইটা ভেক্টরের লব্ধি প্রকাশিত হবে। লব্ধি মানে কি? যোগফল, ভেক্টর রাশির যোগফল। তার মানে এই ওসি ভেক্টর ইকুয়াল টু ইউ ভেক্টর যোগ ভি ভেক্টর। এই হলো আমাদের সামান্তরিক বিধি। আবার বলি তাহলে, দেখো ও এ সি বি, সামান্তরিকটা কিন্তু ও এ বি সি না, আমি যেভাবে লিখছি তাতে বলতে হবে ও এ সি বি সামান্তরিকের ও এ বাহু দ্বারা ইউ ভেক্টর আর ও বি বাহু দ্বারা ভি ভেক্টরের মান ও দিক সূচিত হয়েছে। তাহলে এই সন্নিহিত বাহু দ্বারা ছেদ বিন্দু কি? ও। তাহলে ও বিন্দুগামী কর্ণ ওসি, এই ওসি ভেক্টর দ্বারা এই দুটো ভেক্টরের লব্ধির মান ও দিক সূচিত হবে। তার মানে ওসি ভেক্টর ইকুয়াল টু ইউ ভেক্টর যোগ ভি ভেক্টর। এই কিন্তু আমাদের সামান্তরিক বিধির বিবৃতি এবং ব্যাখ্যা গেল। তাহলে বিবৃতি তো আমরা এইভাবে বলবো, বিবৃতিটা আমি আবারও বলি ক্লিয়ারলি, আবারও বলি, এটারও বিবৃতি মূল বইতে লেখা নেই, বিবৃতিটা মূল বইতে লেখা নেই। তাহলে বিবৃতিটা ভালো করে বোঝা দরকার। হ্যাঁ দেখো, বোঝা দরকার না, শুধু মনে রাখা দরকার, সুন্দরভাবে মনে রাখা দরকার ল্যাঙ্গুয়েজটা। দেখো আমি বলতেছি, যদি কোন সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা দুটি ভেক্টর রাশির মান ও দিক সূচিত হয়,
তাহলে ওই দুটি সন্নিহিত বাহুদ্বয়ের ছেদ বিন্দুগামী কর্ণ দ্বারা ওই ভেক্টর রাশিদ্বয়ের লব্ধির মান দিক সূচিত হবে। এর বিবৃতি। এবার ব্যাখ্যাটা বলি। ব্যাখ্যাটায় আমরা বলবো, মনে করি, এই যে ব্যাখ্যাটা এভাবে দেব, মনে করি ও এ সি বি সামান্তরিকের হ্যাঁ, এই যে ও এ ভেক্টর ইকুয়াল টু ইউ ভেক্টর, ও বি ভেক্টর ইকুয়াল টু ভি ভেক্টর। সুতরাং সামান্তরিক বিধি অনুযায়ী সামান্তরিক বিধি অনুযায়ী সামান্তরিক বিধি মানে কি? ভেক্টর যোগের সামান্তরিক বিধি। হ্যাঁ, সামান্তরিক বিধি অনুযায়ী তাহলে কি হবে? এই দুইটা বাহুর সন্নিহিত বাহু এই দুইটা সন্নিহিত বাহুর ছেদ বিন্দুগামী কর্ণ, তার মানে ওসি ভেক্টর দ্বারা আমরা কি করব? ওই দুইটা ভেক্টর রাশির লব্ধিকে নির্দেশ করব, তাই না? ওই দুইটা ভেক্টর রাশির লব্ধি মানে ওই দুইটা ভেক্টর রাশির যোগফল, লব্ধি প্রকাশিত হলো। এখন আমরা ইউ ভেক্টরের পরিবর্তে লিখবো ও এ ভেক্টর, আর ভি ভেক্টরের পরিবর্তে লিখবো ও বি ভেক্টর, আর এদিকে আছে ও সি ভেক্টর। এটাই হচ্ছে আমাদের সামান্তরিক বিধির ব্যাখ্যা। এটা কিন্তু ব্যাখ্যা বা প্রমাণ কিন্তু আবার ভিন্ন জিনিস। যাও, এই যে সামান্তরিক বিধি আমরা পড়লাম, আমরা কিন্তু আজকে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি পড়েছি, ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি পড়েছি, আবার ভেক্টর যোগের সামান্তরিক বিধি পড়লাম। এই সামান্তরিক বিধির, ভেক্টর যোগের সামান্তরিক বিধির ব্যাপক ব্যবহার রয়েছে এই ইন্টারমিডিয়েটে গিয়ে। একদম পদার্থবিজ্ঞানের শুরুর চ্যাপ্টারটাই, ভেক্টরের চ্যাপ্টার, এই সামান্তরিক বিধির সেখানে ব্যাপক ব্যবহার হবে। তবে এসএসসি লেভেলে, তার মানে 9-10 এর জন্য এই সামান্তরিক বিধির বিবৃতি ব্যাখ্যা তোমরা পড়লে এটার প্রয়োগ অনুশীলনীর কোনো গাণিতিক সমস্যায় নেই, শুধু এটুকুই আছে। আপাতত 9-10 এর কোনো গাণিতিক সমস্যার সমাধান করতে সামান্তরিক বিধির প্রয়োগ হচ্ছে না। তবে আমরা সামান্তরিক বিধিটা জেনে গেলাম যে এটা কি জিনিস, কারণ ইন্টারমিডিয়েটে গিয়ে তো লাগবেই, তাই না? তো নিশ্চয়ই তোমরা সামান্তরিক বিধিটা বুঝতে পারছো। তো আজকে আমরা মোটামুটি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করলাম। একেবারে শুরুর ক্লাসটা, ভেক্টরের শুরুর ক্লাসটাই অত্যন্ত চমৎকার হলো। হ্যাঁ, তো আমি আশা করব যে এই বিষয়গুলো তোমরা বাসায় বারবার প্র্যাকটিস করে খাতায় লিখে পড়ে আয়ত্ত করবে, এবং আগামী ক্লাসটাও আমরা আরো সুন্দরভাবে আলোচনা করব, সেটাও সূত্র আলোচনারই ক্লাস হবে। তারপরে আমরা গাণিতিক সমস্যার সমাধানে যাব। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।